গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সায়েন্সের মক টেস্ট নাম্বার 3। প্রত্যেকেই যারা কানেক্ট আছো, আমরা গত দুটো সপ্তাহে দুটি সায়েন্স মক টেস্ট নিয়েছি এবং আজকে মক টেস্ট নাম্বার 3। প্রত্যেকে একটু নিজেকে যাচাই করবে যে সায়েন্স পার্টে তোমার স্কোর কেমন আসছে। আমাদের যে ক্লাস রুটিন সেপ্টেম্বর মাসে চলছে, সকাল 7:30 থেকে আমরা ক্লাস তোমরা পাচ্ছ। অন্যান্য ক্লাস এখানে দেওয়া রইল, প্রত্যেকে দেখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তুমি পেয়ে যাবে। তো আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটি হচ্ছে এসএসসি গ্রুপ সি ফাউন্ডেশন শুরু হচ্ছে। এটা আগের ব্যাচ, আরও একটি ব্যাচ শুরু হচ্ছে, ব্যাচ নাম্বার 2। পাশাপাশি WBKPর প্রো ব্যাচ ফাউন্ডেশন অলরেডি চলছে। এসএসসি ফাউন্ডেশন GDMTS এর জন্য WBPKPর প্র্যাকটিস ব্যাচ চলছে। অন্যান্য আরও অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে। তো প্রত্যেকে একবার দেখে রাখলে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ভিজিট করতে পারো TWS একাডেমি অ্যাপ। তো চলো আমরা আজকে সায়েন্স থেকে মক টেস্ট শুরু করি। তো আমাদের টোটাল MCQ থাকবে 25। আউট অফ 25 তোমার স্কোর কত আসছে একটু কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে প্রোপেন এটি কোন ধরনের হাইড্রোকার্বন? প্রোপেন কোন ধরনের হাইড্রোকার্বন? সম্পৃক্ত, অসম্পৃক্ত, সুগন্ধি নাকি অ্যালকাইন? আমরা জৈব যৌগকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মুক্ত শৃঙ্খলযুক্ত যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। অর্থাৎ জৈব যৌগের স্ট্রাকচার বা গঠনটাকে আমরা এখানে চেক করি। তো মুক্ত শৃঙ্খল যেখানে তোমার কার্বনের মধ্যে এরকম ভাবে যুক্ত হচ্ছে, কার্বন কার্বন এরকম, বা এখানে একটা ব্রাঞ্চ হলো, বা এখানে একটা কার্বনের সঙ্গে অন্য কিছু আছে এখানে। তো এগুলো হচ্ছে মুক্ত। আর তুমি আর কিছু পাবে, ধরো বেনজিন, বেনজিন বলয়, যেখানে আমরা বেনজিনের সংকেত C6H6 লিখি। 6টা কার্বনের সঙ্গে 6টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো সেগুলো হচ্ছে বদ্ধ শৃঙ্খল, যেখানে শেপটা তুমি কোথাও ষড়ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি গেটআপ তুমি পেতে পারো। সেগুলোকে আমরা বদ্ধ শৃঙ্খল বলে থাকি। ওকে, তো এই মুক্ত এবং বদ্ধ শৃঙ্খল আমরা প্রথম দুটো ভাগ দেখলাম। তারপর কার্বনের মুক্ত শৃঙ্খলের মধ্যেও আমরা কিছু দেখব ভাগ আছে। কিরকম ভাগ আছে একটু ব্যাখ্যা আমি করব। এখানে সঠিক উত্তর হবে প্রোপেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। একটু ব্যাখ্যা করি তাহলে। জৈব যৌগ আমরা দুটো ভাগ একটু দেখছি। জৈব যৌগ কারা? যাদের কার্বন থাকবে, কার্বন মাস্ট আছে। কার্বন ঘটিত যৌগকে আমরা এক কথায় জৈব যৌগ বলি। প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের সংখ্যাই সব থেকে বেশি এই জৈব যৌগ। তাহলে একটাকে বললাম মুক্ত শৃঙ্খল, আর একটা হচ্ছে বদ্ধ বদ্ধ শৃঙ্খল। মুক্তর মধ্যে আবার আমরা পাবো সম্পৃক্ত, অসম্পৃক্ত। এই সম্পৃক্ত আমি বললাম, তো সম্পৃক্তটা অ্যাকচুয়াল কি? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা মুক্ত শৃঙ্খলযুক্ত কার্বন আবার কি? সম্পৃক্ত কার্বন হচ্ছে, একটু আমরা মিথেনের কথা যদি বলি, মিথেন, মিথেনের সংকেত কি? CH4। ইথেন, ইথেনের সংকেত কি? C2H6। এইগুলো। প্রোপেনের সংকেত কি? প্রোপেন, প্রোপেনের সংকেত হচ্ছে C3H8। তো এখানে কার্বন কার্বন এক বন্ধন। সম্পৃক্ত মানে হচ্ছে, সম্পৃক্ত মানে হচ্ছে এখানে কার্বনের সঙ্গে কার্বন এক বন্ধন থাকবে, এক বন্ধন। কার্বন কার্বন এক বন্ধন, এরকম মাঝখানে একটা দাগ থাকবে। আর অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বনের সঙ্গে কার্বনের দুটো বন্ধন হতে পারে, দুটো ইলেকট্রন শেয়ার করা, অথবা এটাকে বলা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন।
আর আরেকটা আছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এইগুলো আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন এক বন্ধনকে আবার বলা হয় সিগমা বন্ধন, পাই বন্ধন, এসব আছে, আমি আর ওই ঝামেলায় তোমাদের যাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে সম্পৃক্তর মধ্যে আমরা পাচ্ছি এক কথায় অ্যালকেন গ্রুপ পাচ্ছি। অ্যালকেন গ্রুপ যেগুলো আছে, অ্যালকেন গ্রুপ, অ্যালকেন গ্রুপ মানে কি স্যার? এর একটা সাধারণ সংকেত আছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন গ্রুপ। এখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে। আর অসম্পৃক্তর মধ্যে আমরা দুই ধরনের পাই, অসম্পৃক্ত একটা দ্বিবন্ধন অ্যালকিন গ্রুপ, অ্যালকিন গ্রুপ, আর একটা হচ্ছে অ্যালকাইন গ্রুপ, অ্যালকাইন গ্রুপ। একটু সময় নিলাম বোঝানোর জন্য। সুগন্ধি যৌগ, অ্যারোমেটিক যৌগ, ওই মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খলের মধ্যে, বদ্ধ শৃঙ্খলের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে সুগন্ধি বা অ্যারোমেটিক, আর একটা হচ্ছে সুগন্ধি নয় আর কি, অ্যালিসাইক্লিক। সুগন্ধির মধ্যে বেঞ্জিন আছে। তাহলে অ্যালকেন গ্রুপ ইথেন, প্রোপেন, মিথেন, বিউটেন, এগুলো অ্যালকেন গ্রুপের মধ্যে আছে। অ্যালকিন গ্রুপের মধ্যে তুমি পাচ্ছ ইথিলিন, ঠিক আছে, ইথিলিনকে ইথিন বলা হয়। অ্যালকাইন গ্রুপ এর মধ্যে তুমি পাবে অ্যাসিটিলিন, C2H2 অ্যাসিটিলিন। এর সাধারণ সংকেত CnH2n, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, এটা হচ্ছে জেনারেল সংকেত। একটু লিখে নেবে, অনেক কথা বলেছি, এগুলো থেকে প্রশ্ন আসে বলে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। নিচের কোনটি অপ্রকৃত ফল? নিচের কোনটি প্রকৃত ফল? প্রত্যেকে বলো, নিচের কোনটি প্রকৃত ফল? আনারস, কাঁঠাল, আপেল, আঙুর। কোশ্চেন নাম্বার 2, প্রকৃত অপ্রকৃত অর্থাৎ রিয়েল ফ্রুট আর হচ্ছে কি ফলস ফ্রুট। রিয়েল ফ্রুট, এখানে সঠিক উত্তর অপশনটি আঙুর হবে। এগুলো তাহলে হচ্ছে স্যার ফলস ফ্রুট, ফলস, মিথ্যা ফল নয়, এগুলাকে বলা হয় অপ্রকৃত ফল, অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলটা কি আর প্রকৃত ফল কি? আমরা জানি যে উদ্ভিদের গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, প্রকৃত ফল তাদেরকে আমরা বলে থাকি আম, জাম, আঙুর, কলা। আর যেগুলো হচ্ছে বৃতি, দলমণ্ডল বা অন্যান্য অংশ হয়, সেগুলোকে আমরা বলি অপ্রকৃত ফল। ঠিক আছে, এক সেকেন্ড, তোমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সার করো। মিউট করতে হবে। শুনতে পাচ্ছ প্রত্যেকে? পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার হচ্ছে 70 থেকে 80 বার, কোথাও দেখবে 72 লেখা আছে। তো এখানে আমরা অ্যাপ্রক্সিমেট 70-80 বার, WBCS ফিলিমসে আসা প্রশ্ন, কোনো অসুবিধা নেই। এবার তুমি যদি দৌড়াও হৃদস্পন্দন বাড়বে, তখন অস্বাভাবিক কিন্তু নয়, একটু রেস্ট নিলে আবার ঠিক হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, ভ্রূণ অবস্থায় অনেক বেশি হয়। তো এই ধরনের প্রশ্ন আসে। কোন রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যদি আমরা দ্বিগুণ করি, উৎপন্ন তাপটা কেমন হবে? দ্বিগুণ, 4 গুণ, 6 গুণ নাকি 8 গুণ হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো, তড়িৎ প্রবাহ সংক্রান্ত সূত্র জুলের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্র আমাদের এখানে মনে রাখতে হবে। প্রশ্নটা হচ্ছে তাপ কত উৎপন্ন হবে। এখানে ফর্মুলাটা কি যাচ্ছে বা সূত্রটা কি? H প্রপোর্শনাল টু I² RT। এখানে H হচ্ছে উৎপন্ন তাপ, H হচ্ছে উৎপন্ন তাপ। দেখো বিষয়গুলো শুধু প্রশ্ন আমরা
পরপর করিয়ে গেলাম স্পিডে, ব্যাপারটা ওরকম নয়, বুঝে বুঝে করতে হবে। এখন একটু সময় লাগুক, পরীক্ষার সময় তুমি যত দ্রুত করতে পারো সেটাই তোমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হবে। তাহলে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এটা তড়িৎ প্রবাহের তাপের ফলে জুলের সূত্র। এখানে এই যে উৎপন্ন তাপ আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাটা। আচ্ছা, এখানে আর হচ্ছে কি, রোধ, পরিবাহীর রোধ। আর টিটা কি বলতো, এখানে টাইম অর্থাৎ সময়। এই হচ্ছে চারটে বিষয়, একটু বুঝতে পারলে হয়ে যাবে। তাহলে তড়িৎটাকে আমরা দ্বিগুণ করে দেবো। তড়িৎ মানে আই, আইটা যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে 2 স্কোয়ার হবে 4। একদম সিম্পল ক্যালকুলেশন। তাহলে বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও, যারা জানতে ঠিক আছে, যারা জানো না অবশ্যই নোট করে নিতে হবে। আমরা জানি যে বিভিন্ন যন্ত্র আছে, যেমন বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি বা ইন্ডাকশন ওভেন, যেগুলোকে কি তড়িৎ দিলে তাপ উৎপন্ন হয়। পাশাপাশি আমরা একটা বাল্ব যদি দেখি 1 ঘন্টা চলেছে, একটু গরম হয়েছে, তো এই যে ব্যাপারটা, তড়িৎ চললে একটা তাপের ঘটনা ঘটে। কোন যৌগে কার্বন কার্বন দ্বৈত বন্ধন থাকে? আমরা এরকম প্রশ্ন আগে একটা করিয়েছি, একটু আগে অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্নে, যে কার্বন কার্বন এক বন্ধন থাকে কোথায়? ইথেনে থাকে। ইথাইন, এখানে ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন। ইথাইল ইথিলিন, এখানে দ্বিবন্ধন থাকবে ইথিলিনে। ইথিলিনের সংকেত কি স্যার? C2H4। C2H4। ইথিলিনটাকে ইথিন বলা হয়, ইথিলিনটাকে বলা হয় ইথিন, ইথিন বলা হয়। ইথেন, ইথিন, ইথাইন, ব্যাপারগুলো সব একই রকম। একটু বলি, তাহলে এখানে কার্বনের মধ্যে এইভাবে একটা দুটো মানে আমরা রসায়ন বিজ্ঞানে এটা পাচ্ছি যে বন্ধন, দুটো কার্বন হাইড্রোজেন কিভাবে একসঙ্গে জুড়ে যাচ্ছে। তার মধ্যে ব্যাপার রয়েছে তড়িৎযোজী সমযোজী। তড়িৎযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের দ্বারা, আর সমযোজী হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার, তুমি দুটো দাও আমি দুটো দাও, দিয়ে শেয়ার করে একটা বন্ড তৈরি করি, শেয়ার বিজনেস। ঠিক আছে, কার্বন কার্বন এরকম দুটো বন্ধন থাকবে, আর এইদিকে এরকম দুটো হাত এঁকে দাও। এখানে একটা এইচ লেখো, এখানে একটা এইচ লেখো, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। অর্থাৎ এই কার্বন, আমরা জানি কার্বনের টোটাল ইলেকট্রন থাকে 6টা, কে কক্ষে 2টি, এল কক্ষে 4টি। এই যে 4টি ইলেকট্রন আছে, 4টে হাত বার করে আছে, 4টে হাত বার করে আছে, দুটো হাত দিয়ে এরা জুড়ে রয়েছে। আর এখানে কার্বনের আর দুটো হাত এর সাথে, এখানে কার্বনের দুটো হাত দুটো হাইড্রোজেনের সঙ্গে। এটা হচ্ছে কি বলতো, ইথিলিন। ইথিলিন গেট আপটা এরকম আমরা পাই। আমরা মিথেনে কেমন পাই? মিথেন হচ্ছে CH4, সেটা এক বন্ধন থাকে। ইথিলিনটা হচ্ছে এই সংকেত। ইথাইন মানে ত্রিবন্ধন থাকবে, এখানে কার্বন কার্বন 3টে বন্ধন। একটা ইথাইন বা অ্যাসিটিলিনের এক্সাম্পল আমি যদি দিই তোমাদের, অ্যাসিটিলিন একটু জাস্ট দেখে নাও, ভালো লাগবে। অ্যাসিটিলিন ত্রিবন্ধনটা কেমন হয় একটু যদি দেখে। অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে আর অন্যান্য কাজে ব্যবহার করা হয়। সংকেত হচ্ছে C2H2। এখানে কার্বন আর কার্বনের মধ্যে 3টে দাগ, একটা হাইড্রোজেন দাও এদিকে, একটা এদিকে দাও। তাহলে কার্বনের টোটাল 4টি হাত, লাস্ট কক্ষে 4টি ইলেকট্রন আছে। তো ওই 4টি হাত, 3টে হাত নিজেদের মধ্যে শেয়ার করছে, আর একটা একটা করে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করছে। এই হচ্ছে অ্যাসিটিলিন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, 0 কেলভিন তাপমাত্রায় কোন পরিবাহীর এন্ট্রপির মান কত হবে? 0 কেলভিন তাপমাত্রায়। 0 কেলভিন মানে কত স্যার? সেন্টিগ্রেড স্কেলে কত হবে 0 কেলভিন মানে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখানে প্রত্যেক গ্যাসের আয়তন 0 হবে, চাপ 0 হবে। এটা একটা পয়েন্ট আছে। আর এনট্রপি কি? এনট্রপিটা কি এটা তোমরা জানো না। এনট্রপি বলা হচ্ছে বিশৃঙ্খলার একক। বিশৃঙ্খলার একক। বিশৃঙ্খলা মানে কি স্যার? ঝামেলা, এক কথায় ঝামেলা। পৃথিবী বলা হচ্ছে এক সময় যখন সৃষ্টি হয়েছিল খুব গরম ছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, তারপর প্রাণের উদ্ভব হয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার পৃথিবীতে নানান প্রজাতির জীব বসবাস করছে, বিভিন্ন পরিবেশ দূষণ এটা ওটা এইভাবে হচ্ছে। যত দিন বাড়ছে পরিবেশ তত দূষিত হচ্ছে, বা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে, তুমি দেখো। তো ওই সমস্যা বা বিশৃঙ্খলার একক ধরা হয়
এন্ট্রপি। এন্ট্রপি এন্ট্রপি যতই তুমি কম উষ্ণতা যাও সেটাকে আমরা একদম শূন্য বলতে পারি না, সেটাকে আমরা বলি ন্যূনতম হবে। কত হবে ন্যূনতম জানি না, বাট ন্যূনতম হবে, সব থেকে কম হবে যদি হয়, শূন্য বলা যাবে না। তো এন্ট্রপিটা বলা হচ্ছে যখন এন্ট্রপি সর্বোচ্চ সীমায় পৌঁছাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন এন্ট্রপির মান সর্বোচ্চ সংখ্যায় যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু সায়েন্স বলছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা জানি মানুষের প্রধান রেচন পদার্থ ইউরিয়া। প্রধান রেচন পদার্থ কেন বলি? কারণ রেচন পদার্থ মানে শুধু ওই ইউরিয়া নয়, আরো অনেক কিছু আছে, বিলিরুবিন, বিলিভার্ডিন, কিটোন বডি, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, সব মিলে মূত্রের মধ্যে অনেক কিছু থাকে উপাদান। তো ইউরিয়া তৈরি হচ্ছে যকৃৎ বা লিভারে, ঠিক আছে, যকৃৎ বা লিভারে তৈরি হয় এবং সেটা ওখান থেকে কিডনি দ্বারা তোমার বিভিন্ন প্রসেসিং এর পর সিস্টেম আছে, তারপর ওটা মূত্রথলিতে গিয়ে মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যাবে। তো মূত্রের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন বা কিটোন বডি, বিলিরুবিন, বিলিভার্ডিন অনেক উপাদান থাকে। তো সব থেকে বেশি বা প্রধান উপাদান তখন আমরা বলি ইউরিয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? প্রত্যেকে যারা কানেক্ট আছো একটা জিনিস মাথায় রাখতে হবে, সায়েন্স শুধু সায়েন্স মানে কিন্তু একটা বিষয় বোঝায় না, এখানে তিনটে পার্ট হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে, আর লাইফ সায়েন্স, এটা আমরা বলে থাকি। তো ফিজিক্স, কেমিস্ট্রি বা এই বায়োলজি তিনটে পার্টে যে চ্যাপ্টারগুলো আছে, ফিজিক্সে অন্তত তুমি 12-13টা চ্যাপ্টার পাচ্ছ, কেমিস্ট্রিতে 8টা চ্যাপ্টার পাবে, 8-9টা, লাইফ সায়েন্সে অন্তত 15-16টা চ্যাপ্টার। মানে তুমি সব যদি এক জায়গায় করো অন্তত ওদিকে তোমার 20 আর এদিকে 35-36টা চ্যাপ্টার তুমি পাবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তুমি ডব্লিউবিপি দেবে বলে হালকা পড়লে হবে না, প্রশ্ন দেখবে তুমি কমন পাবে যদি একটু পড়ো, একটু ধারণা যদি থাকে, ওই 9-10 লেভেলেরই একটু ধারণা যদি মাথায় রাখতে পারো, পরীক্ষায় কমন পাবে এবং যে কোনো পরীক্ষায় তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে তোমাদের কাজ হবে কোন চ্যাপ্টারটা তোমার এখনো ডাউট আছে, কোন চ্যাপ্টার পড়তে হবে, সেটা তুমি এই প্রশ্ন দেখে বুঝে নিতে পারবে। সূর্যমুখী উদ্ভিদের ফুল সূর্য না উঠলে ফুটবে না, আলোর তীব্রতার উপরে ফুটছে। NAA এর পুরো কথা কি? তো প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস দেখো, গুছিয়ে নিতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে, তৈরি হতে হবে, সামনে পরীক্ষা, কত আর লেট করবে, তাই না? হবে, ঠিক আছে, কবে পড়বো এরকম মানে ক্যাজুয়ালি মাইন্ড ছেড়ে দাও। একটা চাকরি পেতে গেলে তো একদম ফুল ফর্মে তোমাকে 100% উজাড় করে দিতে হবে, তবেই তো হবে। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটা এক ধরনের উদ্ভিদ হরমোন, আমরা বলি কৃত্রিম অক্সিন। এটাকে কি বলা হয়? কৃত্রিম অক্সিন বলা হয়। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আছে যেটাকে প্রাকৃতিক অক্সিন বলি, IA, আর এটা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটা এক ধরনের উদ্ভিদ হরমোন এবং কৃত্রিমভাবে তৈরি করা উদ্ভিদ হরমোন। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। অপশন এ ইনসুলিন, সোমাটোস্টেটিন, গ্লুকাগন, STH। তো এখানে সঠিক উত্তর কি করতে হবে? রক্তে গ্লুকোজের লেভেল, এই গ্লুকোজের মাত্রা আমরা কি জানি, 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম মতো। তো এটা স্বাভাবিক। এবার এর বেশি হলে গ্লুকোজ বেশি মানে সুগার, ডায়াবেটিস মেলিটাস, আর কম হলেও সেটা খারাপ, তাই তো? অনেক সময় সুগার ফল্টে মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে আমাদের শরীরের আমরা অগ্নাশয় থেকে দেখি 3 ধরনের হরমোন নিঃসৃত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারাসের আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন। আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন, এটা হচ্ছে গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর ইনসুলিন হচ্ছে কমায়, ঠিক আছে, গ্লুকোজ মাত্রা কমায়। ইনসুলিন যদি ঘাটতি হয় তাহলে ডায়াবেটিস হবে, গ্লুকোজের মাত্রা কমানোর ব্যক্তি যদি না থাকে তাহলে বেড়ে যাবে সুগার। আর সোমাটোস্টেটিন এটা কি করে, যে কখন ইনসুলিন নিঃসৃত হবে বা কখন গ্লুকাগন নিঃসৃত হবে এটাকে ঠিক করে। বেগের SI একক কি হবে?
বেগের এসআই একক। বেগ, বেগ মানে কি? সরণ ভাগ সময়। সরণকে সময় দিয়ে ভাগ করো, তাহলে সরণ মানে একটা দূরত্ব, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড অপশনে, এটা এসআই একক। আর সিজিএস কি হবে? সিজিএস একক আমরা পাবো সরণ এখানে সেন্টিমিটার আর সময় হচ্ছে সেকেন্ড। কোশ্চেন নাম্বার 12, গ্রিন ভিট্রিয়ল হলো কোনটি? গ্রিন ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল কাকে বলা হয়? FeSO4 7H2, ZnSO4 7H2, COSO4 5H2, COSO4 7H2, এগুলো আমরা আগে করেছি অনেক আগে, এটা মনে রাখতে হবে। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? আগে বলো, অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। আর এখানে বলেছে গ্রিন ভিট্রিয়ল, FeSO4 লোহা, ঠিক আছে, ফেরাস সালফেট 7 অণু জল, ZnSO4 10টা থাকলে কি হবে স্যার? সাদা হবে। হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, COSO4 কপার সালফেট 2তে, এটা হবে ব্লু। ব্লু ভিট্রিয়ল, অনেক সময় প্রশ্ন আসে ব্লু ভিট্রিয়লের সংকেত কি হবে? ব্লু ভিট্রিয়ল হচ্ছে কোনটা? COSO4। আর COSO4 কোবাল্ট সালফেট 7 অণু জল, এটাকে বলা হয় রেড ভিট্রিয়ল। এগুলো কালার গুলো দেখে আমরা এগুলোকে নামকরণ করছি। FeSO4 সবুজ হবে, Zn সাদা হবে, CO কপার 2তে এটা ব্লু হবে, COSO4 কোবাল্ট সালফেট এটা হবে রেড। তাহলে 5টা ভিট্রিয়ল দেখলাম, অয়েল অফ ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিড, ব্লু, রেড, হোয়াইট, গ্রিন। নোট করতে হবে। শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? কোশ্চেন নাম্বার 13, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে। আমি সায়েন্স ক্লাস নিতে আসলে 25টা প্রশ্ন করতে অনেক সময় লাগে, ইচ্ছে করলে 1 ঘন্টা নিতে পারি, বাট টাইমে শেষ করতে হবে 8 ঘন্টা, এমনি হয়ে গেছে 22 মিনিট। যাই হোক, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? উত্তর হবে প্রজাপতি। ঠিক আছে, প্রজাপতি, যার শ্বাস অঙ্গ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ আছে, হাইড্রা দেহতল আছে, আচ্ছা, রেচন শ্বাসাঙ্গ, গমনাঙ্গ কিন্তু আলাদা, এগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকে আমরা জানি বাট গুলিয়ে ফেলি। আচ্ছা, কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় কিন্তু ধুলো নিচে পড়ে যায়, এর কারণ কি? স্থিতিজাড্য, গতিজাড্য, অভিকর্ষ বল, এর কোনোটি নয়, এর কোনোটি নয়। কি হবে উত্তর? কি হবে? আমরা এখানে দেখব যে কম্বলে ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বলটা সরে যাচ্ছে আর ধুলো যেখানে ছিল সেখানেই থাকতে চাচ্ছে। এইভাবে কম্বলটা একটু সরে গেল, দিয়ে কি হবে? ধুলোটা যেখানে ছিল সেখানে থাকতে চাইবে, স্থিতি জাড্য, স্থির থাকতে চাইবে, এবং যেই কম্বল সরে গেল ধুলোটাকে হাওয়ায় ভেসে থাকবে, পড়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি স্যার স্থিতি জাড্য। পরবর্তী কোশ্চেন আসছে, একটা ফ্যান, সুইচ, ফ্যানটা ঘুরছে, সুইচ অফ করলে তারপরেও কিছু সময় ঘুরছে, সেটা হচ্ছে গতিজাড্য। দৌড় প্রতিযোগীরা দৌড়াচ্ছে, রেস করছে, একদম এন্ড পয়েন্টে গিয়ে থামতে পারে না, আরো কিছুটা দৌড়ায়, ওটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, তুমি বাসে উঠেছো, দাঁড়িয়ে আছো, বাস দাঁড়িয়ে আছে, হঠাৎ বাস চলতে শুরু করলে পিছনে ঝুঁকে যাচ্ছে, ওটাকে বলা হবে স্থিতিজাড্য। স্থিতিজাড্য স্থির থাকতে চায়, গতিজাড্য গতিতে থাকতে চায়। গামা রশ্মি এখানে কি? শব্দের সমান বেগে গমন করে, খালি চোখে দেখা যায়, নির্গত হওয়ার সময় গ্যাসকে ব্যাপক আয়নিত করে, নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব অল্প আয়নিত করে। অপশন ডি গামা রশ্মি, আমরা জানি এটা একটা তেজস্ক্রিয় রশ্মি এবং খুবই ডেঞ্জারাস। তেজস্ক্রিয় রশ্মি, গামা রশ্মি তেজস্ক্রিয় রশ্মি, যার গতিবেগ আলোর গতিবেগের সমান, সব থেকে ভেদন ক্ষমতা বেশি গামা, গামার ভর 0। ঠিক আছে, গামার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র হয়। নিম্নলিখিত কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? সালোক সংশ্লেষ আবার প্রাণী খুঁজতে হবে। নরমালি সালোক সংশ্লেষ আমরা জানি সবুজ উদ্ভিদ যাতে ক্লোরোফিল আছে তারা সালোক সংশ্লেষ করতে পারে, আর যাদের নেই পারবে না। কিন্তু প্রাণী এরকম আছে যাদের ক্লোরোফিল আছে, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী আছে তারা সম্ভব। ক্রাইসেমিবা, ইউগ্লিনা, দুটো প্রাণীর নাম মনে রাখবে, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, এরা সালোক সংশ্লেষ করতে পারে। ভলবক্স এক ধরনের উদ্ভিদ, গমনে সক্ষম উদ্ভিদ। একটি আদর্শ ফিউজ তারের বৈশিষ্ট্য কি হবে?
একটি আদর্শ ফিউজ তার। ফিউজ তার আমরা ব্যবহার করি সেফটির জন্য। হঠাৎ বিদ্যুৎ প্রবাহে কোনো ঝামেলা হলো, ফিউজটা কেটে যাবে, তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ তারটা ছিঁড়ে যাবে, দিয়ে বিদ্যুৎ প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখবে মেন যেখানে থাকে ওখানে একটা ফিউজ থাকে। এই ফিউজ তার তৈরি করা হয় টিন এবং সীসা দিয়ে। ফিউজ তারের উপাদান কি স্যার? টিন থাকবে, তার সঙ্গে সীসার মিশ্রণে একটা সংকর ধাতু, সেটাকে বলবো ফিউজ তার। এই ফিউজ তার এর বৈশিষ্ট্যটা এমন হবে যাতে দ্রুত গলে যায়, গলনাঙ্কটা খুব কম হবে, আর রোধ বাধাটা বেশি হয়। উচ্চ রোধঙ্ক, নিম্ন গলনাঙ্ক। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে? রেড ডেটা বুক আমরা কাকে বলি? এখানে হচ্ছে বিলুপ্ত প্রায় যার সমস্ত প্রাণী থাকে, বিলুপ্ত প্রায় প্রাণী বা বিলুপ্ত প্রায় জীব, উদ্ভিদ প্রাণীর তালিকা এখানে থাকে রেড ডেটা বুকে, যেটা IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এই সংস্থা এটা প্রকাশ করে। ভারতে এটা দেখে প্রাণীদের ক্ষেত্রে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর উদ্ভিদের ক্ষেত্রে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। IUCN এর ফুল ফর্মটা এখানে লেখা আছে। তাহলে বিলুপ্ত প্রায় প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব যেটা থাকে রেড ডেটা বুকে থাকে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। চিকিৎসকগণ যে যন্ত্রটি ব্যবহার করে হৃদস্পন্দন শোনেন তার নাম কি? স্টেথোস্কোপ, থার্মোমিটার, স্পাইরোমিটার, কার্ডিওগ্রাম। কোশ্চেন নাম্বার 19, আমরা এখানে রাইট অ্যান্সার করব স্টেথোস্কোপ। অপশন এ রাইট অ্যান্সার হবে। NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে একটি তীব্র ক্ষার, মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। এখানে আগে দেখে বলো এটা হচ্ছে অ্যাসিড না ক্ষার? OH আছে, এখানে কি আছে? হাইড্রক্সিল আয়ন আছে। OH আছে মানে এটা বুঝতে হবে এটা অ্যাসিড হবে না, এটা ক্ষার হবে। এখন তীব্র না মৃদু? এটা হচ্ছে মৃদু ক্ষার, যেটা জলীয় দ্রবণে অল্প আয়নিত হয়, সম্পূর্ণ আয়নিত হয় না যারা, তারা হচ্ছে মৃদু, আর যারা সম্পূর্ণ আয়নিত হয় ম্যাক্সিমামটা, তারা হচ্ছে তীব্র ক্ষার। অ্যাসিডের ক্ষেত্রেও তাই। আচ্ছা, আমাদের এখানে প্রচুর ব্যাচ চলছে, তোমরা যারা কানেক্ট আছো একটু দেখে রাখো। প্রথমে আমি বলেছি এটা আমরা যে ব্যাচগুলো পড়াচ্ছি TWS একাডেমিতে, সেগুলো এখানে আছে। আচ্ছা, ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? প্রশ্ন একই রকম হলেও এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেখবে তুমি কমন পাচ্ছ। নলেজটা রাখতে হবে, কনসেপ্টটা রাখতে হবে, ঠিক আছে? সায়েন্সের পার্টটা হচ্ছে এই, বায়োলজি তুমি মুখস্থ করলেও চলে, ফিজিক্স বা কেমিস্ট্রি একটু আইডিয়া থাকলে তুমি সব মনে রাখতে পারবে না, আইডিয়া থাকলে করে আসতে পারবে। OH আয়ন দেবে, আর H+ আয়ন দিলে সেটাকে আমরা বলি অ্যাসিড, আর এটা OH আয়ন দেবে, হাইড্রক্সিল আয়ন দিলে সেটা বলি আমরা ক্ষার। হিমোগ্লোবিনের কাজ কি? আমাদের রক্তে কি থাকে? রক্তে হিমোগ্লোবিন থাকে। রক্তে আরবিসি রয়েছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকবে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেনের সঙ্গে মিশে, যে অক্সিহিমোগ্লোবিন অক্সিজেনটা পরিবহন করে। আচ্ছা, নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? স্কিন ক্যান্সারের জন্য দায়ী কি হতে পারে? ভিটামিন, মেলানিন, আল্ট্রাভায়োলেট রে, নাকি কার্বন ডাইঅক্সাইড? খুব ইজি কোশ্চেন, আমরা এখানে রাইট অ্যান্সার করবো স্যার ইউভি রে। আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি এটা কিন্তু স্কিন ক্যান্সার ঘটাতে পারে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কি? উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? উদ্ভিদ কোষ, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা কিন্তু নয়, মাইটোকন্ড্রিয়া আছে। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না, থাকে। মেইন যে পয়েন্টটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না প্রাণী কোষে। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এই অনেক ভাগ আছে। তো এই যে প্লাস্টিড সেটা উদ্ভিদের কোষে আমরা পাই। কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন আজকের মক টেস্টের। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? উত্তর কি হবে স্যার? উত্তর হবে প্রতিসারাঙ্ক।
প্রতিসারাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব, প্রতিসারাঙ্ক, পারমাণবিক গুরুত্ব, এইগুলো বেশিরভাগ দ্রাব্যতা একক নেই। আয়তন, ত্বরণ, গতিশক্তির একক আছে। একটি তরল অধাতু কি, এটা হোমওয়ার্ক থাকলো, এবং তোমরা 25 কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর কত পেয়েছো কমেন্ট করে জানাবে, এবং নিজে নিজেকে এখানে পরীক্ষা করো যে আমার কত হচ্ছে। 3টে ক্লাস হয়েছে, 75-এ কত পেয়েছো। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেকে করতে হবে এবং দেখতে হবে কত হচ্ছে। আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস পেতে তোমরা কানেক্ট থাকো, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং পেড কোর্স পেতে গেলে TWS একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, এবং সেখানে ভিজিট করলে পেয়ে যাচ্ছ। তো আজকে সেশন এখানে এন্ড হলো। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।